যশ, তুমি বরঞ্চ একটু রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপটা বানিয়ে আনি। শবনম, বলছি একটু বসো না। এই কদিন তো তোমার ভালো করে খাওয়া দাওয়াই হয়নি, তুমি রেস্ট নাও, আমি চাই স্যুপটা বানিয়ে আনি। শবনম দেখো, এখন আর কথা জমিয়ে রাখার মতন সময় নেই। যা কথা আছে, যা কথা জমে আছে, সব কথা এখন বলে দিতে হবে। তোমাকে বারবার বারণ করছি যশ, তারপরেও যদি তুমি একই কথা বলতে থাকো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো কথা বলবো না। না না প্লিজ, আই এম সরি শবনম, আর এই কথাগুলো আমি বলবো না তোমাকে। শবনম, আমি তোমাকে একটা কথা বলবো। আমি যেদিন তোমাদের রিসেপশনে এসেছিলাম, আমার সেদিন মনে হচ্ছিল আমি আমার জানটা দেবদীপের হাতে সঁপে দিলাম। আমি সবসময় চেয়ে এসেছি তুমি ভালো থাকো। ইনফ্যাক্ট সেদিনও এটাই চেয়েছিলাম। আমি নিজের মুখেও তোমাকে এটা বলেছিলাম, কিন্তু কোথাও আমার মনের ভেতরে, আমার মনের গভীরে অভিমান জমেছিল। আমি মুখে বললেও এটা ভেতর থেকে মেনে নিতে পারছিলাম না, মন থেকে মেনে নিতে পারছিলাম না যে তুমি আর আমার নেই, তুমি অন্য কারোর, তুমি দেবদীপের। আজ পারি আমি আজ এটা মেনে নিতে পারি। আমি মন থেকে চাই যে তুমি ভালো থাকো দেবদীপের সাথে, তোমরা দুজন একে অপরকে জড়িয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। একটা কথা কি জানো তো শবনম, হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ। তুমি যা চাইছো তা তোমার সন্ধান করছে। দেবদীপ হলো তোমার সেই চাওয়া, তোমার সেই ভালোবাসা, যে ভালোবাসাটা আমি কোনোদিনও তোমাকে দিতে পারিনি। প্রকৃতি সেই ভালোবাসাটা দেবদীপের মাধ্যমে পৌঁছে দিয়েছে তোমার কাছে। এই ভালোবাসাটাকে আর অবহেলা করো না প্লিজ। তুমি যদি এটা মনে করে থাকো, এটা ভেবে থাকো যে তুমি দেবদীপকে ভালোবাসলে আমার কষ্ট হয়, তাহলে তুমি ভুল ভাবছো। হ্যাঁ হতো, সত্যি হতো, প্রথম হয়েছিল, কিন্তু এখন আর হয় না। দেবদীপকে চেনার পর, ওকে জানার পর, ভালো করে বোঝার পর আমার মনের সেই সব ক্ষুদ্রতা দূর হয়ে গেছে। আমি আমার এই শেষ সময়, এই শেষ দিনগুলি তোমাদের দুজনের পরম বন্ধু হয়ে থাকতে চাই। তোমার জীবনটা এভাবে ছারখার হয়ে যাচ্ছে, আমি না কিছুতেই মেনে নিতে পারছি না। যশ, তুমি তো এরকম একটা জীবন ডিজার্ভ করো না, বলো? তাহলে কেন তোমার সাথে এরকম হচ্ছে? আজকে মনে করো যা হচ্ছে, যা রোহিণী যা করছে, যতটাই খারাপ হয়েছে, যা খারাপ করেছে, এই সব কিছুর জন্য কিন্তু দায়ী আমি। আমার জন্য করছে এত কিছু, আমাকে পাওয়ার জন্য। ওর অবসেশন আমি। নিউটনের থার্ড লটা তো তুমি জানো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই বিভাজনের বাইরে কেউ নয়, না তুমি, না আমি, না অন্য কেউ। যশ, আমার এখন শুধু একটাই চিন্তা, জানো তো শবনম, আমার জন্য যেন তোমার আর দেবদীপের জীবনে নতুন কোনো অশান্তি তৈরি না হয়। এই একটাই চিন্তা, বাস, আর কোনো চিন্তা নেই।
কোনো চিন্তা নেই। যদি কোনো অশান্তি হয় সেই সমস্যার সমাধান আমরা একসাথে মিলে করব। এ নাও, এটা খেয়ে নাও তাড়াতাড়ি। তুমি কেন আনতে গেলে? আমি তো স্যুপটা বানাতেই যাচ্ছিলাম। আমি নিয়ে এসেছি বানিয়ে, কোনো ক্ষতি আছে কি? যশ, তুমি অপরাজিতার হাতের রান্না তো অনেক খেয়েছো, এবার আমার বানানো কিছু খেয়ে বলো তো কেমন হয়েছে। জানো, আমি বিদেশে নিজেই কিন্তু রান্না করতাম সবসময়, কিন্তু অপরাজিতাকে জিজ্ঞেস করে দেখো, ওকে বিশ্বাসই করে না। বিশ্বাস করি না কে বললো? করলে আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে। দীপদীপ, মাও কিন্তু তোমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। মা ভরসা করে না। যশ, তুমি দেখবে প্রতিটি মেয়ে না তাদের রান্নাঘর নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, ভীষণ পসেসিভ। সারা বাড়ি তোমার হলেও ওই রান্নাঘরটা তোমার নয়, ওটা একেবারে বাঁধা করা আছে মা বউদের নামে। আচ্ছা, তুমি তুমি এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। ধরো। ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। না না, সিরিয়াসলি বলছি। শবনম, রান্নায় কিন্তু দেবদীপ তোমাকে কম্পিটিশন দিয়ে দেবে। তাহলে কাল তো আমার ছুটি, তাহলে সব রান্না আমি করব। মায়ের থেকে পারমিশনটা নিও। সে আমি নিয়ে নেব, তোমাকে ভাবতে হবে না। কি হলো যশ? না, কিছু না। তুমি নিশ্চয়ই কিছু একটা ভাবছো। রোহিণীর কানে নিশ্চয়ই খবরটা পৌঁছে গেছে। হ্যাঁ, তা হতে পারে। ও যদি আবার এখানে এসে অশান্তি করে? এবার এত সাহস রোহিণী পাবে না, কারণ ও সত্যিটা জানে। আর ও এটাও জানে যে তোমার বাড়িতে এবার ওকে আর কেউ বিশ্বাস করবে না। সবাই তোমার কথাটাই বুঝবে, তোমার কথাটাই শুনবে। কিন্তু হাত গুটিয়ে বসে থাকার মতন মেয়ে কিন্তু রোহিণী নয়। যশ, তুমি এত ভেবো না, তুমি একটু রিল্যাক্স করো। দেখো, রোহিণী তো জামিনে ছাড়া পেয়েছে, তার মধ্যে আবার একটা এত বড় অপরাধ করেছে। আর আমরা কিন্তু পুলিশে ডায়েরি করেছি, আর এবার যদি ওকে অ্যারেস্ট করে ওর কিন্তু জামিন পাওয়া কঠিন হবে। আচ্ছা অপরাজিতা, আমি একটু যশের হেলথের আপডেটটা নিয়ে নিই। হ্যাঁ, যশ বলছি, তোমাকে যখন ওখানে নিয়ে গেছিল তখন ওরা তোমাকে খেতে টেতে দিয়েছিল কিছু? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? কিছু একটা মিরাকেল ঘটুক, কিছু একটা। দেবদীপের মুখ দেখে বোঝা যাচ্ছে যশ ভালো নেই। দেবদীপ, তুমি আমাকে যাই বলো, আমি তা জানি। আর বেশি দিন মানুষটা আমাদের মধ্যে নেই। আল্লাহ যশকে শেষ জীবনটা একটু শান্তিতে থাকতে দাও, আর কোনো অশান্তি যেন যশকে না ছুঁয়ে। ওকে ভালো রেখো তুমি। ঠিক আছে, কিছু ওষুধ চেঞ্জ করতে হবে। আর এর সাথে খাওয়া দাওয়া, প্রপার রেস্ট, আর একদম স্ট্রেস নেওয়া চলবে না। হ্যাঁ। ওকে। আচ্ছা যশ, এবার তো আমার ফিটা দিতে হবে। অবশ্যই দেব। ডক্টরের ফিজ না দিলে তার ওষুধগুলো তো কাজেই লাগবে না। ঠিক বলেছ। আচ্ছা তাহলে একটা গান শোনাও তো। তুমি তুমি আমার মনের ভাব বুঝতে পারো না, সিরিয়াসলি, মানে তুমি তুমি সত্যি আমার মনের ভাবটা বুঝতে পারো। আজকে আজকে আমার সত্যি একটা গান গাইতে ইচ্ছে করছিল। ব্যাস, তাহলে শুরু করো।
আন্টি, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ আন্টি, আমি ঠিক করেছি আমি যশের জীবন থেকে চলে যাব চিরদিনের মতো। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমার শেষ কাজটুকু অবশ্যই করে দিয়ে যাব। তোমাদের যশকে আমি তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। যশকে? কিন্তু ওর কোনো খবরই তো এখনো পাইনি। আমি পেয়েছি আন্টি। দেবদীপ এবং শাবনাম নিয়ে গেছিল যশকে। আমাকে থানা থেকে এইমাত্র খবর দিল। তবে এতদিন যশ অন্য একটা জায়গায় ছিল, কালকে ওরা শিফট করে নিয়েছে, নিজেদের বাড়িতে নিয়ে গেছে যশকে। আর পুরো বিষয়টা কিন্তু যশ জানতো। কি বলছো তুমি? ঠিকই বলছি আন্টি। যশকে ভালোবেসে প্রতিনিয়ত এই লড়াই করা আমি আর পারছি না। হ্যাঁ, পারতাম যদি তোমরা জড়িত না থাকতে। তাই জন্য আমি ডিসাইড করেছি যে আজকে যশকে এ বাড়িতে ফিরিয়ে দিয়ে আমি চলে যাব। সবকিছু তুমি একাই ঠিক করে ফেলবে? কি দরকার আন্টি? অনেক ভেবে দেখলাম যে আমি না আর জোর খাটাতে চাই না কারোর ওপর। কমপ্লিকেশন বাড়িয়ে কি লাভ বলো? আমি তোমার সঙ্গে যাবো রোহিণী। এই রে, নাটকটা কি একটু বেশি হয়ে গেল? কিন্তু আন্টিকে তো কোনোভাবেই ওখানে নিয়ে যাওয়া যাবে না। আগে গিয়ে আমাকে পুরো ব্যাপারটা বুঝে সুঝে হ্যান্ডেল করতে হবে। না আন্টি, আমি একাই যাব। আমার জন্য তোমাদের অনেক অপদস্থ হতে হয়েছে আন্টি। আমি চাই না আমার জন্য আর কোনো রকমের কোনো আঁচ তোমাদের গায়ে লাগুক। যশ তো বাড়ি ছেড়ে চলে গেছে আমারই জন্য, ওকে ফিরিয়ে আনার দায়িত্বটাও আমারই। কি করে সবকিছু জানার পরেও নিজের বাড়িতে যশকে অ্যালাউ করছে? পুরো বিয়েটাই হয়তো একটা আইবস দেখানো। যাই বিয়ে হোক, যেরকমই বিয়ে হোক, একই ছাদের নিচে থাকে তো। আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে যাই, কিন্তু তুমি যখন বারণ করছো। আচ্ছা তুমি যাও, আমি অপেক্ষা করব। আর বাড়ির সকলকে জানাবো এই শাবনাম আর দেবদীপ ওদের ভালো মানুষের মুখোশটা না এবার আমি টেনে খুলে দেব। আন্টি, আমি তাহলে এবার আসি। আমাকে যাওয়ার পথে আবার থানা থেকে অফিসারকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাবধানে যাও। হ্যাঁ, আসছি। অপরাজিতা, যশ কি এখনো ঘুমোচ্ছে? না মা, দেবদীপ আর যশ তো বাজারে গেছে। বাজারে? হ্যাঁ মা, তোমার ছেলে আজ রান্না করবে আর যশ নাকি ওর অ্যাসিস্ট্যান্ট। কোনো মানে হয়? আবার আমার রান্নাঘরটাকে একেবারে লন্ডভন্ড করে দেবে। আর এই রান্নাঘর গোছাতে আমার কাল সারাটা দিন লেগে যাবে। কি দরকার এসব করার? তার থেকে বল না তোরা কি খেতে চাস, আমি রান্না করে দিচ্ছি। বরং আমার রান্নাটা বেটার হবে। মা, বাবা কোথায়? বাবা, বাবুর উপরে একটু চটেই গেছে জানো তো। দেখো, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কি বলতো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আসলে ওরা তো তোমাদের কেউ পায় না তো। ওই আমাদেরকে ফোন করে বাড়ি বয়ে এসে নানান রকম কথা বলে। তোমার বাবা একটু বেসিক্যালি শান্তিপ্রিয় লোক, এসব একদম পছন্দ করে না। না মা, আমি বুঝতে পেরেছি। আসলে যশকে কাল ওভাবে বলে আমার না খুব খারাপ লাগছে, সত্যি বলছি। যশের কপালটাই খারাপ। দেখো, তোমার মতো একটা মেয়েকে পেল, কিন্তু ও রাখতে পারলো না। এত ছোট একটা ছেলে, সেই রকম একটা রোগ বাঁধিয়ে বসে আছে। কি আছে, ও এখানে থাকলে আমাদের কোনো অসুবিধাই নেই, কিন্তু ওইখানে থাকলেই রোহিণী মাঝে মাঝে আসবে আর ওরকম অশান্তি করবে, সেটাকে আমরা ভয় পাই। তুমি চিন্তা করো না মা, আমি থাকতে আমার সংসারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটুকু ভরসা তুমি আমার উপর করতে পারো। যে তোমাকে বিয়ে করে এনেছে, যে তোমার সাথে সংসার করছে, সে যদি তোমার উপর এতটা ভরসা করতে পারে, তাহলে আমিও পারি অপরাজিতা। আমার কালকের কথাগুলো তুমি প্লিজ মনে রেখো না। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি কোন ভয় থেকে এই কথাগুলো বলেছি। মা, আমি
সবটাই বুঝতে পেরেছি। আরে কি ব্যাপার, তোমরা এখনো রান্নাঘরে যে? যা জাস্ট টাইম আউট, বেরো এখন। এখন রান্নাঘর আমার দখলে। বাবু, তুই আবার আমার রান্নাঘরটা লন্ডভন্ড করবি তো? দেখলে তো আমি কি বলেছিলাম? হ্যাঁ? মিললো আমার কথা? বাবু, সকাল থেকে তোরা ব্রেকফাস্ট করিসনি। ছেলেটা অসুস্থ, এভাবে না খেয়ে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। এই বাবু, যশ, যাও তোমরা চট করে হাতটা ধুয়েছো, যাও যাও যাও। এসো যশ। আচ্ছা, আরো আছে তোর মধ্যে ভাজা? আরে কি হলো বাবু? আয় আয়, ঠান্ডা হয়ে যাবে। আসছি। বাবা, কত এসো, যশ। বাজার করেছে। উফ। এই বসো। অপরাজিতা, এগুলোকে একটুখানি বেসিনে ঢেলে দাও তো দেখি। বাবা, কত কিছু করেছো গো। না, আসলে কালকে যশকে এত বকাবকি করেছি তো, তাই ভাবলাম যে আজকে ওর জন্য একটু লুচি বানাই। যশ, তুমি কালকে আমার কথায় আমার উপর রাগ করোনি তো? আসলে আগের বার যখন তুমি এসেছিলে এমন সব কাণ্ড হলো না, তাতে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। না কাকিমা, আমি সত্যি কিছু মনে করিনি কাকিমা। তোমার যে রিয়াকশনটা হয়েছে সেটা একদম সঠিক ছিল। তুমি যে কথাগুলো বলেছো সেগুলো তো যুক্তিপূর্ণ কথা, উচিত কথা। বরং তোমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে সেও কিন্তু এই একই কথা বলতো, অথবা হয়তো আরো খারাপ কিছু বলতো। আমি একটু বেশি বলে ফেলেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। এসব কি বলছো কাকিমা? আর তাছাড়া তোমার এই তিরস্কারের পুরস্কার যদি এই ফুলকো ফুলকো লুচি হয়, তাহলে তো আমি বলবো যে তুমি আমার আরো তিরস্কার করো। যশ, তাড়াতাড়ি করো, আমাদের কিন্তু অনেক কাজ পড়ে আছে সামনে। ওই দেখো, অনেক কাজ। আরে ওকে একটু শান্তি মতো খেতে দে না। তা আজকে তোদের মেনু কি বাবু? পোলাও, ফিশ ফ্রাই, পাঠার মাংস আর চাটনি। সর্বনাশ! তো এত সব কে করবে? আমি, তোমার ছেলে। ও, এই বেলা খেতে পাবো তো, না রাতে খাবো? একদম আন্ডার এস্টিমেট করবে না কিন্তু মা। দীপ্তিপ, এত ঝামেলা রান্না নাইবা করলে? কারণ ভরসা পাচ্ছ না? ভরসার ব্যাপার না, এতগুলো রান্না করবে, সময় লাগবে তো, তাই বলছিলাম। কিচ্ছু সময় লাগবে না কাকিমা, আমি আর দেবদীপ আমরা সবটা সামলে নেব। তুমি আর শবনম ভেতরে যাও, গিয়ে রেস্ট নাও। কি যে বলে না যশ, তুমি বাড়িতে কোনোদিনও জল গড়িয়েও খাওনি, সে নাকি সামলে নেবে। দেখো, এত যদি ইন্টারফেয়ার করো তাহলে কিন্তু হবে না। যশ, আমি তোমাকে যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেবো সেভাবে ফলো করতে হবে, ঠিক আছে? আগে আমাদের মাছ আর মাংসটা ধুয়ে ফেলতে হবে। কি তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? মা চলো তো, আমরা বরঞ্চ ড্রয়িং রুমে গিয়েই বসি। না, তোমরা ঘরে যাও। ঘরে। যশ কোথায়? যশ কোথায়? স্যার, আমি 100% শিওর ওরা যশকে এই বাড়িতেই লুকিয়ে রেখেছে। বলো শবনম, যশ কোথায়? ডাকো ওকে। যশ! যশ! যশোজিৎ বসু, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। উনি কোথাও যাবেন না? তোমার সাহস তো কম না শবনম, এত বড় একটা অন্যায় করেছো, তারপরেও তুমি স্যারের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো। অফিসার, আপনি বোধহয় রোহিণী চৌধুরীর আসল রূপটার সাথে কোনোভাবেই পরিচিত নন। যশকে কিন্তু কিডন্যাপ রোহিণী চৌধুরী করেছিল। আমাকে কিডন্যাপ করা হয়েছিল অফিসার, এবং আমাকে যে কিডন্যাপ করেছে তার নাম স্বপ্নদীপ, এবং স্বপ্নদীপ হলো রোহিণীর বন্ধু।
শুনুন অফিসার, রোহিণী চৌধুরী একজন ঠগ এবং চোচ্চর মানুষ, যার স্বার্থে আঘাত লাগলে সে মানুষ খুন করতে পর্যন্ত পিছপা হবে না। দেখুন, আমি একজন ডক্টর। ডক্টর হয়ে আমি আমার পেশেন্টকে এখান থেকে যেতে দিতে পারি না। আপনি ওনাকে যেতে দিতে বাধ্য। উনি একজন বিবাহিত পুরুষ হয়ে এখানে এভাবে অন্য মহিলার সঙ্গে থাকতে পারেন না। আমি ফোন করছি থানায়, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে দোষী আর কে দোষী নয়। এবার এই যুদ্ধটা থামাতে হবে দেবদীপ। এই এক লড়াই লড়তে লড়তে আমি ক্লান্ত। আমি যেখানেই যাই দেবদীপ, এটাই জানবে আমি সব সময় তোমাদের সাথে আছি। আসছি আমি। এবার অন্তত তোমরা নিজেদের জন্য বাঁচো। ভালো থেকো। চলুন। যশ, যশ, সরো। যশ, যশ, যেও না যশ, যশ। যশ, তুমি কেন এরকম করলে যশ? কি করেছি আমি? এখনো জিজ্ঞেস করছো তুমি? একটু লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না আমার কারণ আমি লজ্জা হওয়ার মতন কোনো কাজ করিনি। যশ, যশ, কেমন আছো তুমি? কি হয়েছিল তোমার সঙ্গে? কি আবার হবে মহুয়া? আমার ছেলে দিব্যি ছিল, দারুণ ছিল। আমরা শুধু শুধু টেনশন করে মরেছি। যা জানো না সেটা নিয়ে তুমি কথা বলো না মা। না জেনে তো বলছি না, জেনেই তো বলছি। তোমাকে ওই তো ওদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এলো। আমার এটুকুই দায়িত্ব ছিল তোমাদের বাড়ির ছেলেকে, তোমাদের ঘরের ছেলেকে তোমাদের বাড়িতে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া। আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। এটা কি তোর আবার নতুন কোনো নাটক রোহিণী? কি বলছো তুমি যশ? নাকি আবার এবার ধরা পড়ার ভয় পালাতে চাইছিস? আমি কোনো অন্যায় করিনি, তাই আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। করিসনি কিছু তুই রোহিণী। তোর ডিকশনারিতে সত্যি শব্দটা মিসিং, আর তাই তোকে যারা চেনেনি আজ পর্যন্ত তারা তোকে আর ভবিষ্যতেও চিনতে পারবে না। সম্ভব না। বৌদি ভাই, আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আমি তোমাকে পরে সব খুলে বলবো, সব বুঝিয়ে বলবো। এখন আমি উপরে যাই, আমি একটু রেস্ট করবো প্লিজ। তুমি একটু বসো যশ, একটু বসো, আমার কথা আছে তোমার সাথে। মা, আমার সত্যি শরীরটা খুব খারাপ। পরে কথা বলবো প্লিজ। আমার সাথে কথা বলতে তোমার কখনই বা ভালো লাগে যশ, কিন্তু কিছু কিছু ব্যাপার আমি এখনই ক্লিয়ার করতে চাই। বলো। তুমি তো বিবাহিত, তুমি নিজের ইচ্ছেতে নিজের পছন্দে বিয়ে করেছো। কেউ তোমাকে মাথায় বন্দুক। এই যে রোহিণী চৌধুরী অফিসার, অ্যারেস্ট করুন। মানেটা কি? আন্টি, আন্টি এরা এখানে এসছে কেন? তোমরা এখানে এসছো কেন? তোমার খেলা শেষ, আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। শাবনাম, তুমি প্লিজ মুখটা সামলে কথা বলো। নিজেরা অন্যায় করেছো দিয়ে আবার বড় বড় কথা বলছো। আপনার চোখ থাকা সত্ত্বেও যদি আপনি অন্ধ হয়ে থাকেন, দেখতে না পান, তাহলে কিন্তু সত্যিটা মিথ্যে হয়ে যায় না, সত্যিটা বদলে যায় না। এই রোহিণী স্বপ্নদ্বীপের সাথে মিলে আপনার ছেলেকে আমার নার্সিংহোমে আসার পথে কিডন্যাপ করেছিল। মিথ্যে কথা বলছে। আমাকে ফাঁসানোর জন্য এরা সবাই যা বলছে মিথ্যে কথা বলছে। এদের একটা কথা তোমরা কেউ বিশ্বাস করো না আন্টি।
মিথ্যে না সত্যি সেটা আমার থেকে ভালো তো কেউ জানে না রোহিণী। তোর তো প্ল্যান ছিল আজীবন চিরকাল আমাকে বন্দি করে রাখা, যাতে আমি দেবদীপ আর শবনমের সাথে কোনো সম্পর্ক না রাখতে পারি। তোর প্ল্যান ছিল যে আমি যাতে আজীবন তোর সাথে থাকি, তোর সাথে সুখে সংসার করি। আর এই কথাগুলো তুই নিজেই বলেছিস রোহিণী। ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে, সবাই একজোট হয়েছে, এরা সবাই একজোট হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওদের কথায় বিশ্বাস করো না আন্টি, আমি তোমাকে বলছি শোনো, তুমি ওদের কথায় বিশ্বাস করো না, এরা সবাই ভুল বলছে, মিথ্যে ষড়যন্ত্র করছে আমার এগেনস্টে। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না রোহিণী চৌধুরী। আমরা অলরেডি স্বপ্নদীপ এবং গোবিন্দকে অ্যারেস্ট করেছি। তারা তাদের দায় সম্পূর্ণভাবে মেনে নিয়েছে এবং জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে আপনি জড়িত। রোহিণী চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, লায়ার, রিপিটেডলি লায়ার। আমাকে বাঁচাও আন্টি, তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে, তুমি বিশ্বাস করো। এই যা যা ওরা বললো আমি এগুলো কিচ্ছু করিনি। কে বিশ্বাস? আমি প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম, সবার কাছে খারাপ হয়েছে, আজ তার এই প্রতিদান। অফিসার নিয়ে যান ওকে, প্লিজ নিয়ে যান। এই মেয়ে যতক্ষণ এখানে থাকবে এখানে বিষ ছড়াবে, তার কারণ ওর নিঃশ্বাসে বিষ আছে। তুমি তুই নিজের ঘরে যাও, ওপরে যাও। শবনম, দেবদীপ, তোমরা ওর সাথে যাও। চলুন ম্যাডাম। যেতে যখন হবে তখন আর মায়া বাড়িয়ে লাভ কি? ম্যাডাম, ম্যাডাম নিজেকে সংযত করুন। সংযত করুন নিজেকে, প্লিজ প্লিজ বিহেভ ইয়োরসেলফ। রোহিণী, রোহিণী। চোখ খোলো যশ, চোখ খোলো যশ। কি হলো যশ? চোখ খুলো যশ। কথা বলো যশ, কথা বলো, কথা বলো। আজ 1 বছর হয়ে গেল যশ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা যারা যশকে মন থেকে ভালোবাসি তাদের মনের মধ্যে কিন্তু যশ চিরটা কাল বেঁচে থাকবে। যশের একটা স্বপ্ন ছিল, ও একটা হাসপাতাল খুলবে,
যেখানে ও বিনামূল্যে দুস্থ গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করবে। যশ চলে যাওয়ার পর আমরা আমরা সকলে মিলে দিন রাত পরিশ্রম করেছি যাতে ওর এই স্বপ্নকে আমরা সত্যি করে তুলতে পারি। কতটা সফল হয়েছে আমরা জানি না, সেটা অবশ্য সময় বলবে। তবে আমরা পেরেছি, এই 1 বছরে আমরা পেরেছি যশোজিৎ বসু মেমোরিয়াল হাসপাতালের দরজা সমস্ত দুস্থ ও গরিব মানুষের জন্য খুলে দিতে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে। একটা মানুষ জন্মায়, শৈশব দিয়ে শুরু হয় তার জীবন, তারপর আসে কৈশোর, তারপর সে যৌবনে পা দেয়, ধীরে ধীরে আসে বার্ধক্য, তারপর মৃত্যু। এটাই প্রকৃতির নিয়ম। এইভাবেই আমরা সবকিছু জেনে এসেছি। কিন্তু যখন যখন কেউ সময়ের আগেই চলে যায়, তার চলে যাওয়াকে তার আত্মীয় পরিজন, কাছের মানুষরা মেনে নিতে পারে না। তাই যশের চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বিজ্ঞান বলে শক্তির কোনো ক্ষয় হয় না, আর প্রাণ মানেই তো শক্তি। শক্তি শুধু রূপান্তর ঘটে, এক্ষেত্রে তাই হয়েছে। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে কি একে অপরের পরিপূরক, কিন্তু তার থেকেও বড় সম্পর্ক আমি মনে করি বন্ধুত্বের। আমরা বন্ধুত্বের সম্পর্ক দিয়ে বাকি সব সম্পর্কগুলোকে বিচার করি। যশ আর অপরাজিতার সেরকমই বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের একটাই চাওয়া ছিল যে তাদের এই বন্ধুত্বটা যেন কোনোদিন নষ্ট না হয়ে যায়। আর আমিও চাই না যে এই বন্ধুত্বটা কোনো কারণে নষ্ট হোক বা শেষ হয়ে যাক। তাই এই হাসপাতালের সমস্ত কাজকর্ম, সমস্ত দায়িত্ব আমি চাই অপরাজিতা এগিয়ে নিয়ে যাক। যশ আজীবন বেঁচে থাকবে এই স্বপ্নগুলোর মধ্যে দিয়ে। যশ খুব ভালো গান গাইতো। আমি জানি আজকের দিনে যশের সম্বন্ধে নতুন করে তোমার বলার কিছু নেই, তবু আমি তোমায় রিকোয়েস্ট করবো অপরাজিতা, তুমি যশের হয়ে ওর স্মৃতিতে আজকে একটা গান করো। আমার যশকে নিয়ে বলার কিছুই নেই। যশ আমাদের মধ্যে নেই সেটা আমার কখনোই মনে হয় না। আমার এখনো যশের সাথে কথা হয়। যশ আমার মনের ভেতরেই রয়ে গেছে, ঠিক আগের মতোই। আজ আমি যশের হয়ে একটা গান গাইব, যে গানের ভাবনা আমাদের পথ দেখাবে। সত্যের আগুন আমাদের মনকে স্পর্শ করবে, আমাদের জীবনকে স্পর্শ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আঙ্কেল একজন পাঠিয়েছে। এই চিঠিটা যশকে এমন একজন পাঠিয়েছে যে আমার আর একান্তে যশকে এটা পড়ে শোনাতে ইচ্ছে করলো না। তাই আমি ভাবলাম সবার সামনেই চিঠিটা আমি পড়ে শোনাই। যশ, তুই আমার অন্ধকার জীবনের একমাত্র আলো ছিলি। যদিও আমার জীবনটা যে আসলে অন্ধকারে ছিল সেটা আমি উপলব্ধি করেছি। তোকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলার পর হয়তো অন্ধকার ছিল বলেই তোর সেই আলোর প্রতি এত লোভ ছিল আমার। অবচেতন মনে সব সময় একটা ভয় কাজ করত, যদি এই আলো হারিয়ে যায় তবে কি নিয়ে বাঁচব। তাই এই আলোকে আমার অন্ধকার বদ্ধ ঘরে আটকাতে চেয়েছিলাম। আমি ছড়িয়ে পড়তে দিইনি, পাছে আমার জীবনের আলো ম্লান হয়ে যায়। কিন্তু তখন তো বুঝিনি আলোকে আটকে রাখা যায় না। শবনম, দেবদীপ সবাই মিলে যে হাসপাতাল তৈরি করেছে, সেই হাসপাতালে বহু দুস্থ গরিব মানুষদের জীবনে অন্ধকার দূর করবে। আর এইভাবেই তুই বেঁচে থাকবি আজীবন। আলো ছড়িয়ে দিবি প্রতিটি অসহায় মানুষের জীবনে। আজ আর তোর সামনে গিয়ে দাঁড়াবার সাহস আমার নেই, তাই এই চিঠি লিখছি। ভালো থাকিস, ভালো থেকো সবাই। আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দিচ্ছি তোমাদের, এই আশাতেই যাতে যশের আলো একটু হলেও আমার অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে। রোহিণী। শবনম, ক্ষমা করে দিও মা। আমি সারাটা জীবন তোমাকে ভুল বুঝেছি। তোমার হাতে যদি আমার ছেলেটাকে তুলে দিতাম, আজ ওকে হারাতে হতো না। এসব তুমি কি বলছো আন্টি? যা সত্যি সেটাই বলছি শবনম। দেবদেব বাবা, আমি তোমাকেও তো ভুল বুঝেছি। আজ থেকে যদি তোমাকে আমার নিজের ছেলে মনে করি, নিজের ছেলে ভাবি, একটু মানবে বাবা? আপনি মন খারাপ করবেন না কাকিমা। একবার যখন আমাকে ছেলে বলে ডেকেছেন, মনে রাখবেন আমি সারা জীবন আপনার পাশেই থাকবো। আমি আশীর্বাদ করি বাবা, তোমরা অনেক অনেক বড় হও। আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, বাইরে চলে যাচ্ছি। ডিটেলসটা পরে তোমাদের জানিয়ে দেব। আর হ্যাঁ, যদি এই হাসপাতালের ব্যাপারে কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাতে তোমরা দ্বিধাবোধ করো না।